আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন অধ্যায়, দ্বিতীয় পত্র, নতুন অধ্যায় ৮ অধ্যায়, তাই না? সমন্বয় ও নিয়ন্ত্রণ। অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমেই কিন্তু আমাদের হচ্ছে সবকিছু সমন্বয় হচ্ছে এবং নিয়ন্ত্রণও হচ্ছে আর কি। তো এটাই সমন্বয় ও নিয়ন্ত্রণ। ধরো আমাদের লাংস বা আমাদের হার্ট এটা কিন্তু সঠিক সময়ে কাজ করতেছে, যখন যেভাবে কাজ করার সেভাবে কাজ করছে। পরিপাকতন্ত্র কিন্তু এখানেও স্নায়ুতন্ত্রের ভূমিকা। পরিপাকতন্ত্র খুব ফাস্ট যদি ইয়ে হতো, মানে পেরিস্টালসিস হতো বা সংকোচন প্রসারণ ফাস্ট হতো, তাহলে আমাদের সমস্যা। আবার খুব স্লো, যেই স্লো হওয়ার কারণে অনেকে দেখা যায় একদিন পর পর হাগু হয় আর কি। এরকম অনেকের রোগ থাকে, হ্যাঁ, একদিন পর পর হাগু হয় এবং হচ্ছে অনেক শক্ত হয়, এরকম অনেকের সমস্যা থাকে, হ্যাঁ। তো এটা তো তার ওই স্নায়ুতন্ত্রের কারণেই এটা হয়, স্নায়ুতন্ত্রের কারণে হয়। বিশেষ করে বয়স্ক মানুষের এই রোগটা বেশি হয়। বয়স হয়ে গেলে তখন হচ্ছে স্নায়ুতন্ত্রগুলো ঠিকভাবে কাজ করে না, তখন হচ্ছে এই রোগটা বেশি হয়। এবং টেনশন বেশি করলে এই রোগটা বেশি হয়। তোমাদের টেনশনের দিন কিন্তু সামনে থাকবে, আবার খুব ফুরফুরা দিনও সামনে থাকবে। এটা তোমাদের কৃতকর্মের ফল, কৃতকর্ম অনুযায়ী হবে। এখন যদি আরাম-আয়েশ করো, তাহলে তোমাদের কৃতকর্মে তোমাদের হাগু শক্ত হওয়ার দিন চলে যাবে। বুঝতে পারছো? মানে অর্থাৎ হলো যে শরীরেও নানান রকম সমস্যা দেখা দিবে। যদি এখন কঠোর পরিশ্রম করো, তাহলে সামনের দিনগুলা তোমাদের হচ্ছে সবসময় ডোপামিন হরমোন ক্ষরণ হবে, যে হরমোনকে বলা হয় সুখের হরমোন। হ্যাঁ, মানে আনন্দ ফুর্তি লাগবে, তাই কি না? তো এই জন্য এই কয়েক মাস মনে করতে হবে, যে আমাদের 6 মাসের জন্য জেল হয়ে গেছে, যে কাজে জেলে হলে তো আর কিছু করা যায় না, তাই না? তো সেরকম মনে যদি করো, তাহলে সারা জীবন মুক্ত, তাই কি না? তুমি যদি কথার কথা, তুমি যদি ভালো কোনো সরকারি মেডিকেলে চান্স পাও, তাহলে তোমার ডোপামিন হরমোন অনেক বেশি ক্ষরণ হবে, তাই কি না? তোমার ভাবও বেড়ে যাবে কিন্তু অনেক, মতামতের গুরুত্ব হ্যাঁ, তোমার আত্মীয়-স্বজন, তোমার মা-বাবা তোমার কথা অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু দিবে, তোমাকে গুরুত্ব দিবে। এবং শুধু তাই না, তোমার এলাকার মানুষজনও তোমাকে গুরুত্ব দিবে। তাহলে এই যে দামটা তোমার বেড়ে গেল না? শুধু কি তাই, তুমি সরকারি মেডিকেলে চান্স পাওয়ার সাথে সাথে তোমার বিয়ের প্রস্তাব আসতে শুরু হয়ে যাবে। হ্যাঁ, ছেলেদেরও আসে। আমার যে যারা আর কি চান্স পাইছে, এইবারও যারা চান্স পাইছে, তো একটা স্টুডেন্ট ফোন দিয়ে বলছে, ছাত্রটাও বলছে আর কি। ছাত্রীরা তো সবারই বিয়ের প্রস্তাব পাইছে, তো ছাত্রীরা সবাই বিয়ের প্রস্তাব পাইছে, কিন্তু একটা ছাত্র বললো যে সত্যি বলছে যে আমার বিয়ের প্রস্তাব চলে আসছে, আমার আম্মুরতে বিয়ের প্রস্তাব চলে আসছে। হ্যাঁ, তো তাহলে তোমার কত ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাই কিনা? তো এই জন্যই হচ্ছে যে এটা একটু মাথায় রাখতে হবে, যে কঠোর পরিশ্রম করে নিজের ক্যারিয়ারটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে, তাই কিনা? তুমি চিন্তা করছো, তুমি ভালো ক্যারিয়ার যদি তৈরি করতে পারো, তোমার গোটা পৃথিবী তোমার হাতের মুঠোয়ের মতো মনে হবে, তাই কিনা? তুমি তখন হচ্ছে 1000টা পাত্রী দেখে একটা বিয়ে করবা, তাই কিনা? ঠিক না? আবার যে পাত্রী, সেও কিন্তু 1000 ছেলেকে দেখে একটা বিয়ে করবে, তাই কিনা? আর বেশি করবে। আচ্ছা, তো তখন এই যে ডিমান্ডটা বাড়ে তখন আর যখন তোমার ক্যারিয়ার থাকবে না, তখন তোমার বিয়ে করার সময় যেটা দিবে সেটাই করতে হবে, এরকম একটা কথা। তোমার ক্যারিয়ার না, তোমার দামি তো না, তোমার বিয়ে হচ্ছে, এটাই তোমার অনেক একটা কিরকম একটা ব্যাপার। হ্যাঁ, তোমার যাচাই বাছাই করা বিয়ে স্যার নিজেরও তো মানে ফ্রিডমের একটা বিষয় আছে। আমি তো সবকিছু বলছি, তার মধ্যে একটা বিয়ের কথা বলছি আর কি, যে তোমার এই যে আত্মীয়-স্বজন তোমাকে সম্মান দিল, এই সেই করলো, এটা তো করলামই, পাশাপাশি কিন্তু ওটাও একটা যে, তাই না? তো এই জন্য আর কি, যে এই সম্মানটা যদি পেতে চাও, তাহলে হচ্ছে গুরুত্বের সাথে, এই যে প্রসঞ্জিৎ এখন কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি, মোটেও কিন্তু অগুরুত্বপূর্ণ কথা না। এত তাড়াতাড়ি এসি অফ করে তাই এসি অফ করতে যাবে, ওখানে সুইচ অফ করতে হচ্ছে। তাহলে বসে যদি শুনছো না কেন কথাগুলো? কারণ এই কথাগুলো তোমাকে বলছি তোমার হচ্ছে তোমার জীবনের জন্য। এই কথাগুলো যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে কিন্তু আমার জীবনের কোনো উদ্দেশ্যের কথা বলেছি আমি না, তোমাদের জীবনের উদ্দেশ্যের কথা বলছি, তাই কি না? এই কথার সাথে কিন্তু তোমাদের হচ্ছে আমার বলার কোনো দরকার না, তোমাদের প্রতি ভালোবাসা থেকেই বলছি যেন তোমরা সচেতন হও, তাই কি না? এটা আমার বলার কি আমার ইয়ার মধ্যে পড়ে না, কিন্তু বলছি কিন্তু তোমাদের ভালো থাকার জন্য, তোমাদের প্রতি মায়া করে বলছি, তোমরা যেন সিরিয়াস হও, তাই কি না? ঠিক না? কারণ দেখো, অল্প কয়েক মাস, এই কয়েক মাস খুব সিরিয়াস হও, তাহলে দেখো যে তোমার হচ্ছে জীবনটা কত ফুরফুরা হবে। ওই সুন্দর জীবন নিতে গেলে, তুমি দামি কিছু কিনতে গেলে তোমার বেশি টাকা খরচ করতে যেমন হয় না,
এখানে তো তোমার বেশি টাকা খরচ করতে হবে না, তোমাকে খালি শ্রম দিতে হবে। এটা ছাড়া তো আর কিছুই না। সব জায়গায় তো আর টাকা, সব জায়গায় সবকিছু কি টাকা দেওয়া হয় না তো, তাই না? তো এটা একটু মাথায় রাখতে হবে, তাই না? আচ্ছা, আমরা পড়ায় আসি এবার। এখান থেকে মূলত পরীক্ষায় এখান থেকে তেমন কোনো কোশ্চেন হয় না, এই পৃষ্ঠা থেকে নিউরনের এখান থেকেই মূলত আমাদের পড়তে হবে। ভালো করে পড়াবেন, অনেক কঠিন অধ্যায়, অনেক কঠিন প্রশ্ন অধ্যায়। আসে এখানে। এখান হ্যাঁ থেকে হ্যাঁ, আমি এখান থেকে মূলত সবথেকে বেশি মেডিকেল এডুকেশনের কোশ্চেন 18 আসে। 19 এ 5টা কোশ্চেন আসছে। হ্যাঁ, না সবকিছু আসছে কোথা থেকে জানো? চোখ, কান, এইসব জায়গা থেকে। হ্যাঁ, আর হলো ব্রেন থেকে। আর এই যে হরমোনের কাজগুলো। হ্যাঁ, হরমোনের কাছ থেকে। প্রথমের দিকে কিন্তু আসেনি, কিন্তু আমরা একটু সবটাই ভালো করে বলবো। প্রথমে দেখো নিউরন সম্পর্কে ভালো করে পড়বো। নিউরনটাকে ভালো করে বুঝে নেব, তাহলে পরের দিকে বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, খাতা আমরা একটু পরে খাতায় যাব, তার আগে এখানে কিছু এমসিকিউ আমরা জানবো। যে নিউরনের তো আমরা আগে থেকে জানি, নিউরনের হচ্ছে দুইটা অংশ, একটা কোষ দেহ আর একটা হলো প্রলম্বিত অংশ বা নিউরাইট। তো তার মধ্যে কোষ দেহের মধ্যে কিছু এমসিকিউ আছে, যেমন 2 নম্বর লাইনে কোষ দেহের ব্যাস 5 থেকে 120 মাইক্রোমিটার পর্যন্ত। এরপরে দেখো আরেকটা 4 নম্বর লাইনে যে সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত রাইবোজোম মিলে নিসল দানা। নিসল কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম, তো তিনি এগুলো আবিষ্কার করছেন। মুক্ত রাইবোজোমগুলো একসাথে দলা পাকিয়ে থাকে, এটাকে তিনি দানা দানার মতো দেখছেন, এই জন্য নাম হচ্ছে নিসল দানা, মানে উনি আবিষ্কার করছেন তাই আর কি। হ্যাঁ, তারপর বলছে এছাড়া এতে বহু সংখ্যক, মানে ওই কোষ দেহের মধ্যে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। কেন মাইটোকন্ড্রিয়া বহু সংখ্যক থাকে কোষ দেহের মধ্যে? কারণ নিউরন তো সার্বক্ষণিক কাজ করছে না। তো নিউরন যেহেতু সব থেকে বেশি কাজ করে, আমাদের অন্য শরীরে অন্য কোনো অর্গান আমাদের ব্রেনের মতো কাজ করে না। ব্রেন 24 ঘন্টায় কাজ করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঘুমায় থাকলেও কাজ করে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, ওই যে আমাদের পরিপাকতন্ত্র চালায়, হার্ট লাংস চালায়, তার মানে কি ব্রেনের কিন্তু কোনো ইয়ে নাই, বিশ্রাম নাই। এদের ব্রেনে সব থেকে বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। তাই ব্রেন বলতে নিউরন গুলাতে, তাহলে নিউরনের কোষ দেহে মাইটোকন্ড্রিয়া বেশি থাকার এটাই কারণ। মানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকা মানে এটিপি বেশি তৈরি হবে, আর এটিপি থাকলেই তো কাজ বেশি হবে। এটিপি ছাড়া তো প্রাণীর হোক আর উদ্ভিদের হোক, এটিপি ছাড়া তো কোনো কিছু হবে না, তাই কি না? তো ওই জন্যই কিন্তু মনে রাখতে হবে এদের বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। বুঝতে পারছো? গোলজি বডি গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্ট সহ অন্যান্য পদার্থ থাকে, এটা এমসিকিউ। তারপরে তো প্রলম্বিত অংশের মধ্যে ডেনড্রাইট আর একজন। ছবিটা একটু এঁকে বুঝলে ভালো হয়, আমার সাথে সাথে তোমরা একটু ছবিটা আঁকো। আমি আজকে পেন্সিল আর নাই, আর আজকে আপনার এখন আঁকানোর এই অধ্যায়ে কিন্তু আঁকানো একটু বেশি আছে, মনে রাখো এই অধ্যায়ে কিন্তু আঁকানো একটু বেশি। প্রত্যেকদিন পেন্সিল নিয়ে আসি। লাগবে ওই যে কানের ইয়েগুলো আছে, চোখে ইয়েগুলো আছে লাগাতে। পেন্সিল আপনি ভালো, তাহলে একটু নিচের দিকে প্রসেসিং করতে সুবিধা। এটা করে লাগছে আর বই যে 100 টাকায়, বইয়ের টাকাই স্যার। আচ্ছা, হ্যাঁ বইটা তো সহজ। আমাদের তো এটা মনে হলো যে সহজ, তাই আমি এটা আমাদের মনে হচ্ছে এটাই সোজা, তাই আমি এটা তোমাদের এগিয়ে দিচ্ছি। এখন তোমরা হচ্ছে এটাই করি। সুন্দর হয়েছে স্যার, তাই না? আমি প্রশংসা করি স্যার, আগে করিনি। এই জিনিসগুলো আসলে এখনকার মাইক্রোস্কোপে বেশ মোটা সোটাই লাগে, এই যে ডেনড্রাইট গুলা। হ্যাঁ, ডেনড্রাইট কথাটা আসছে ডেনড্রিয়া থেকে। ডেনড্রিয়া মানে হচ্ছে না মোটা, পেন্সিল দিয়ে মোটা হচ্ছে না। তোমরা এইভাবে আগে আঁকো, প্রথমে ফটোটা দিয়ে দিবা। হ্যাঁ, প্রথমে এরকম ফটোটা দিয়ে দিবা, এরকম ফটোটা দিয়ে দিবা, নিয়ে তারপরে এই যে ফটোটা আঁকবা এইভাবে। ও তাই না? আমি দুইটাই লিখে দিলাম। হ্যাঁ, তোমাদের যেটা খুশি সেটা তোমরা আঁকতে পারো।
মানে এখানে না ওই যে আছে না হ্যাঁ এভাবে আঁকতে পারো, এভাবে আঁকতে পারো, যেভাবে খুশি। হ্যাঁ এটা তো নিউক্লিয়াস, এর মধ্যে অনেক উপাদানের মধ্যে লজিক জেনে জেনে পড়বো, কেন এই জায়গাগুলো গ্যাপ থাকে সেটা লজিক জানতে হবে। হ্যাঁ যদি গ্যাপ মাঝে মাঝে আবরণ নাই, পড়ে গেল নাকি? এই স্যার সিজার ভাবে দেখেন হার্ট অ্যাটাক করাই দিবে হ্যাঁ। এই মেয়ের উপর কোনো বিশ্বাস নাই কালকে মাঝরাতে খুব ইয়ে হচ্ছিল, তোমাদের ওদিকে হচ্ছে কিনা? জি এই এই হচ্ছিল মেয়েটা স্যার দেড়টার সময় অনেক জোরে বাস মানে বিদ্যুৎ অনেক জোরে দেড়টার সময় আকাশে এমন ভাবে বিদ্যুৎ হচ্ছিল, মনে হচ্ছে বোমিং হচ্ছে আর কি। মানে প্লাস্টিক মিসাইল ইয়ে হচ্ছে। এর মধ্যে চলে গেছে বিদ্যুৎ, এমন অবস্থা। আমরা তিনটা বাচ্চা দুইটা কত ভাই এই ৮ অধ্যায়টা মনে হচ্ছে যে ৮ দিন লেগে যেতে পারে, যেহেতু ৮ অধ্যায় তাই ৮ দিন লাগতে পারে। আর এটা আমার কঠিন মনে হয়েছে এই অধ্যায়টা। ওই জন্য তো ৮ দিন লাগাবো, যেহেতু তোমার কঠিন মনে হয়েছে বলছো তোমরা। স্যারের জ্যোতিষ বিজ্ঞান বলছে আপনি ৮ দিন ৮ সপ্তাহ আগে কোনো সমস্যা নেই না যদি বলতে যে এই অধ্যায়টা অতটা কঠিন মনে হয়নি, তাহলে বলতাম যে ৫ দিনে শেষ। এখন বলছো কঠিন, তাহলে তো ৮ দিন লাগাতে হবে, মানে বেশি মানে ডিপলি পড়াতে হবে। জি স্যার, ডিপলি পড়াবেন। অনেক কথা আছে, অনেক ইজি, বাট এটা আমার কঠিন মনে হয়েছে। একজন বলবো না, নাম বললে কি বোঝাবে, একজন বলছে আর কি যে তহি সময় বলছে তহি হলো বুঝাবুঝি নাই খালি মুখস্থ করে। আমি বললাম কি বলো, তুই তো প্রশ্ন করে তুই না বুঝে কেন মুখস্থ আমি করবি? অযথা প্রশ্ন আমি করি না, যেটা যুক্তি আছে সেটা করে। বুঝে গেছি হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনে আমার বুঝার বিষয়টা যে তুই কত বুঝিস সেটা আমার দেখবে না, তুই কত পারিস কত মনে আছে ওইটা টিক দে, আর চান্স হয়ে গেল এটাই দেখবি। পরে হচ্ছে বুঝার অনেক বিষয় আছে, না বুঝে কখনোই মুখস্থ তো হয় না। অনেক কষ্ট না বুঝে মুখস্থ আমার হতে চায় না, আমি পারি না, মাথায় না ঢুকলে না। আর তোমার ক্ষেত্রে অভিযোগ করছে যে ও না বুঝে মুখস্থ করে। আমার যে কোশ্চেন গুলো করা দরকার মনে হয় আমি সেগুলো করি। অযথা প্যাচ লাগানোর তো কোনো দরকার নাই, আমি প্যাচ লাগাই না কোনো কিছু। দুই দিকে নিউক্লিয়াস থাকবে না, যেকোনো একদিকে। কে বলেছে বুঝতে পেরেছি স্যার, আমি সবাই বুঝতে পেরেছে সবাই বুঝতে কি ব্যাপার, তোমরা সবাই বুঝতে দাও। কারণ ছেলেই হলো না এই মিথির একটা প্রস্তাব খুব ভালো লাগছিল যে ওই অধ্যায়টা পড়ানোর আগে ওকে বিয়ে দিয়ে তারপরে আর কি ওই অধ্যায় শেষ করে তারপরে হচ্ছে আমার দিয়ে দিলে হবে নাকি? এই ৯ অধ্যায় স্যার তাহলে ওর এত প্রশ্নই থাকতো না, উদ্ভট টাইপের মানে সব মানে কি বলবো একটা বিষয়, তোমরা অনেকেই কিন্তু আসো না যে শুক্রবারে হচ্ছে একটা 11টায় বিষয়ের সাথে সবগুলা ওই একই বিষয়ের সাথে রিলেট করতে চাই। ওই না ওই
যখন আর কি 11টায় যেটা হয় আর কি, তো এটা দরকারও। আবার হচ্ছে এই দিনে কিন্তু দেখা যায় বিশেষ করে 9 অধ্যায়ে কিন্তু কেউ কেউ এমন এমন কোশ্চেন করছে যেটা সবাই হাসছে। তো তার মানে কি তোমাদের এই দিন ক্লাস করলে কি হচ্ছে, হাসিরও একটা সুযোগ হচ্ছে, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, বিনোদন হচ্ছে, তাহলে তো আসা দরকার। মানুষ বিনোদনের জন্য কষ্ট করে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বিনোদনের জন্য তো খেলে, তাই না? কত কষ্ট খেলতে, ঠিক না? ওটাই তো দরকার। তো তাহলে তোমরা আসো না কেন? 11টায় চলে আসবে। আচ্ছা, তাহলে এখন দেখো কিভাবে করি আমরা এই জিনিসগুলোকে আমরা ডেনড্রাইট করি। এটা ল্যাটিন শব্দ ডেনড্রিয়া। মানে হলো গাছ বুঝায় আর কি, হ্যাঁ, বা গাছের শাখা প্রশাখা বা গাছের শাখা প্রশাখা। আচ্ছা, এই জিনিসগুলো আসলে এতটাও চিকন না, অত্যাধুনিক মাইক্রোস্কোপে এগুলো বেশ বড় সরই লাগে দেখতে, হ্যাঁ, নালীর মতো লাগে। এই জন্যই আমি এইভাবে আঁকাচ্ছি, হ্যাঁ। তবে তোমাদের বই যেভাবে আছে সেভাবে দিলেও হবে, সমস্যা নেই। তো এটা তো নিউক্লিয়াস, আর যেহেতু এটা একটা কোষ, নিউরন হলো তো কোষ, তাই নিউক্লিয়াস তো থাকবেই। এই অংশটাকে বলা হয় একজন হিল। তারপরে এই গোটাটাকে একসাথে আমরা তো একজন বলি, তাই না? আর একজন কথাটা আসছে অ্যাক্সিস থেকে, যেহেতু অক্ষ বরাবর নেমে গেছে, তো তাই এর নাম হলো অ্যাক্সিস থেকে একজন কথাটা আসছে, হ্যাঁ, এটাকে বলা হয় সেলোডেনড্রাইট। টেলোডেন্ড্রের বানানটা ঠিক ছিল? ও, ডেনড্রিয়ন, বানানটা কিন্তু ডেনড্রিয়ন, তাই না? ডেনড্রিয়ন। আচ্ছা, মানে এইটুকু জায়গাকে একজন কেন বলছে, তাই তো? ও আচ্ছা, কোথায় আছে একজন? ও না, এইটুকু জায়গায় একজন না, গোটাটাই একজন। এটুকু জায়গা, হ্যাঁ, গোটাটাই বুঝিয়েছে, হ্যাঁ। সিনপটিক নোড। এই পর্যন্ত আসেনি, কিন্তু তারপর এটা আসার মতো কোশ্চেন, যেহেতু এটা 19 ছিল কিন্তু, তাই না? এটা বলে সোহান কোষ। আর এই যে লাল যেটা, এটার নাম হলো মায়োলিন। মায়োলিন বা মায়োলিন শীত, শীত মানে আবরণ বোঝায়। হ্যাঁ, বলছি আমি, এটা বোঝাতে হবে আর কি। কি দেয়া নাই বই? এটা একজন হিল বই দেয়া নাই, কিন্তু মাঝেদার বই দেয়া আছে, হ্যাঁ। যেখান থেকে বের হচ্ছে না, ওই গোড়াটার নাম একজন হিল, বুঝছো? গোড়াটা, এটা হচ্ছে একজনের গোড়া, হিল মানে হলো গোড়া, একজনের গোড়া, এটা বোঝাচ্ছে। আর গোড়াটা তো একজন হচ্ছে ওই যে অ্যাক্সিস বরাবর নেমে গেছে, তাই। আর বাইরের দিকে আবরণ হলো নিউরোলেমা। এখানে একটা বিষয় আমরা জানবো, সেটা হলো, আচ্ছা, নিচের দানাটা চিহ্নিত করি। এটাকে যদি পুস্ত বরাবর কাটো, তাহলে এই একজনের ব্যাপারটা, হ্যাঁ বলো কোনটা? স্যার, এখানে হচ্ছে এই তিনটা অংশ মিলে সোয়ান কোষ। এটা আমরা পাশে আর কি দেখাচ্ছি, ওইভাবে চিহ্নিত না করলেও হবে, হ্যাঁ। আচ্ছা, এই যে নিউরোলেমা যেটা আসলে সেটা সোহান কোষেরই নিউরোলেমা, হ্যাঁ।
আচ্ছা এটা একটু পোস্ত বরাবর যদি কাটি তাহলে এটা ভালো বুঝতে পারবা। ধরো এটা পোস্ত বরাবর কাটছি জিনিসটাকে, হ্যাঁ, তাহলে ভিতরের এটা একজন হলো, ভিতরে এটা একজন, তারপরে লালটা হলো মাইলিন, লাল যেটা এটা মাইলিন, এটা হচ্ছে মাইলিন, তার বাইরে রাখো স্যার এটা কি বরাবর কাটলে? এই পোস্ত বরাবর, পোস্ত বরাবর কাটছি, হ্যাঁ। একজন বরাবর যদি কাটো তাহলে আসলে এই যে যেটা নীল কালি এটাই হলো সোয়ান কোষ, এটা হলো সোয়ান কোষ। সোয়ান কোষের বাইরে যে আবরণটা এটা হলো নিউরোলেমা, নিউরোলেমা। আর ওই যে ভিতরে যে কালোটা এটা হলো একজন, কালোটা হলো একজন, কালোটা হচ্ছে একজন। আর এই যে লাল যেটা সেটাই হলো মাইলিন, লালটা হলো মাইলিন। আচ্ছা এখন এই মাইলিন জিনিসটা আসলে কি? আচ্ছা এটা আগে আঁকো তারপরে বলি, না আগে শুনবা না তোমরা, মানে আঁকার মধ্যে থাকলে শোনা হবে না, আগে এটা শুনবে। এখানে প্রসেসর যদিও নাই কিন্তু প্রসেসরটা শেখার জন্য দরকার। কার কার ঠান্ডা লাগছিল সে বদ্ধ করছিল। ভালো হতো না একদম কিছু উল্টাপাল্টা বলে এমন বলতে দিতাম। এইটুকু সবার আঁকা হয়েছে কিনা আগে বলো। ওই হাত যে চলছে আবার বলছে জি। আচ্ছা আঁকানো হয়ে গেছে। ও আচ্ছা চিন্তিত করছো আমার একটা লিখছে। আচ্ছা তাহলে শেষ করো। আজকে বেশিক্ষণ পড়াই হলো না, 45 বেজে গেছে। কি কারেন্ট ইয়ে শেষ নাকি? খালি শেষ বেশি নড়ানড়ি করে আমার লাইট আমার দেখেছিস এটা একটু দেখে রাখতে হবে, ক্যামেরা খুলে গায়ে চলে যায় না। আচ্ছা এবার তাহলে একটু বুঝো, হ্যাঁ এবার একটু বুঝো যে এই সবাই একটু খেয়াল করো, হ্যাঁ মানে ছবিটা বুঝলেই গোটা বর্ণনা খুব সহজে বুঝে ফেলো, তাই না? আচ্ছা তো দেখো যে এটা আসলে একটা কোষ, তো এই কারণে এখানে তো সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, তাই না, রাইবোজোম থাকবে, আর প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকবে। এগুলো চিহ্নিত না করলেও হবে। যেহেতু এটা কোষ তাহলে কোষের সাইটোপ্লাজম কিন্তু এর ভিতরেও ঢুকবে, কোষের সাইটোপ্লাজম কিন্তু এর ভিতরেও ঢুকবে, কারণ
এই যে কোষ প্রাচীরের যে কোষ ঝিল্লি যেটা, এই যে এটা তো কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি কিন্তু এরকম এরকম হয়ে গেছে, অভিক্ষেপ তৈরি করছে কোষ ঝিল্লিটা। তো সেই অভিক্ষেপটাই একটা নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে। তো এই নিচের দিকে নেমে এরকম দেহ তৈরি করছে। এক সময় যখন ভ্রূণ অবস্থায় তৈরি হচ্ছিল তখন তো সে এরকম দেখতে ছিল না, তাই না? স্বাভাবিক গোলগাল কোষ ছিল, তারপরে তো এরকম বেসাইজ হয়ে এরকম নিউরন হয়ে গেল, তাই না? তাহলে এখন বলা হচ্ছে যে নিউরাইট কাকে বলছে? নিউরাইট হলো এই যে ডেনড্রাইট আছে, কোষদেহ আছে, কোষদেহের আবরণ, তারপরে হলো ডেনড্রাইটের আবরণ, আর এখানে যে সোয়ান কোষের আবরণ, একজনের আবরণ, এই দুই আবরণকে একসাথে বলা হচ্ছে নিউরাইট। দুই আবরণকে একসাথে বলা হচ্ছে নিউরাইট, মানে গোটা কোষের আবরণটার নামই হলো নিউরাইট। হ্যাঁ, মানে নিউরনের আবরণ। নিউরাইট মানে নিউরনের আবরণ ধরো, হ্যাঁ, প্রলম্বিত অংশ যেগুলা সেগুলার আবরণ। আচ্ছা, এখন কথা হলো এটা প্রস্তুত করলে আমরা কি পাই? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজনের বাইরে একটা লাল রঙের একটা ইয়ে আছে, বই নাই কিন্তু বর্ণনার মধ্যে পাবা, এটাকে মাইলিন বলা হয়। আর তার আশপাশ ঘিরে আছে সোয়ান কোষ। সোয়ান একজন বৈজ্ঞানিকের নাম। এই আশপাশের এই অংশটাকে কিন্তু নিউরোগ্লিয়াও বলা হয়। সোয়ান কোষ এক ধরনের নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া বলতে নিউরন আর গ্লিয়া মানে গ্লু, মানে আঠা। যে যে কোষটা নিউরনের সাথে আঠার মতো লেগে থাকে তার নাম হলো নিউরোগ্লিয়া। এটা কি আছে? গ্লিয়া। এটা কি আচ্ছা। বই আছে? এটা বই আছে কিনা? আছে না? আচ্ছা, এবার একটু খেয়াল করো যে তাহলে এই মায়েলিন আবরণটা কি? মায়েলিন আবরণটা কিন্তু মনে রাখতে হবে, সোহান কোষ যেটা আছে না, এই সোহান কোষ থেকে নিঃসৃত উপাদানে এই লাল রঙের যে জিনিসটা, যেটা হলো চর্বি আর প্রোটিন দিয়ে গঠিত, সেটা তৈরি হয়েছে। মানে বুঝলাম না স্যার। আর বলি, প্রথমে কিন্তু আসলে এটা একজন আর সোহান কোষ এই দুটোই ছিল, কিন্তু সোহান কোষ কি করে, তার দরকারে সে কি করে, নিউরনের আশপাশে একটা চর্বি জাতীয় আবরণ দিয়ে দেয়। চর্বি জাতীয় আবরণ কেন দিয়ে দেয়? কারণ হচ্ছে যে এর ভিতর দিয়েই তো ইলেকট্রিক সিগন্যাল যাচ্ছে। তো কোষ চিন্তা করছে আমি যাকে ধরে রাখছি সে তো বিদ্যুৎ প্রবাহ দিয়ে আমারও 12টা বাজাচ্ছে, কাজে আমি ওর চারপাশে ঘিরে রাখি যাতে আমার 12টা না বাজাতে তো পারে। ওখানে চর্বি কেন দিল? চর্বি দিল, চর্বির ভিতর দিয়ে যাবে না যে বিদ্যুৎ। চর্বি হলো তাপ বিদ্যুৎ অপরিবাহী, মানে চর্বির ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে না, চর্বির ভিতর দিয়ে কারেন্ট যেতে পারছে না, এই কারণে যেতে পারবে না, এই কারণে এই চর্বিটা দিয়েছে, বুঝছো? তো এখন তাহলে চর্বি কে দিল, কে তৈরি করছে? কিন্তু আসলে ওই সোয়ান কোষ। সোয়ান কোষই কিন্তু চর্বি তৈরি করছে। শুধু চর্বি না, এটা হলো চর্বি আর প্রোটিন দুইটার মিক্সচার। এই জন্য নাম হয়েছে যে দেখো মায়ালিন, এই লিন বলতে কিন্তু আসলে প্রোটিন বোঝায়, ইন আছে না, তার মানে এটা প্রোটিন। আর মায়া নাম হচ্ছে এটা মাঝে আছে, তো মাঝে আছে না, সোয়ান কোষ আর একজন তার মাঝে আছে না, সোয়ান কোষ আর একজন তার মাঝে আছে কিনা, সেই জন্য এর নাম কি, মায়ালিন হয়েছে। এইভাবে হয়েছে, শেষে ইন আছে যেহেতু প্রোটিন আছে, চর্বির বাইরের দিকে প্রোটিন আছে, এই জন্য এর নাম হলো লিন। লিন মানে আমরা তো জানি যদি কোনো প্রোটিন থাকে শেষের শব্দ যদি ইন কথা উচ্চ হয়, যেমন এখানে কি মায়োলিন, ইন আসছে না, ইন কথা যদি উচ্চ থাকে তাহলে সেটাকে আমরা বুঝবো সেটা হলো প্রোটিন। সেটা কি, প্রোটিন। আচ্ছা, বই সহজে বুঝে ফেলবে, আগে এটা ভালো করে বুঝো। তাহলে এখন এটা কোষ, কোষে একটাই নিউক্লিয়াস, তাই এখানে দুই দিকে দেখাবো না, নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস, এখানে যথারীতি যা যা থাকে নিউক্লিয়াসে সব আছে, ঠিক আছে? আচ্ছা, এখন হলো যে চর্বির আবরণ। এখন কথা হলো যে জায়গায় জায়গায় দেখো চর্বির আবরণ নাই, জায়গায় জায়গায় সোয়ান কোষের আবরণ নাই। এটা কেন নাই? এটা না থাকার কারণ কি? এটারও লজিক আছে কেন নাই। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা বলা হচ্ছে যে একজনের জায়গায় জায়গায় কোলেটেরাল শাখা থাকে। কোলেটেরাল শাখা মানে হলো সমান্তরাল শাখা, যে শাখা এই দিক থেকে যদি বের হয় এদিকেও একই জায়গা দিয়ে বের হয়, এটাকে বলে কোলেটেরাল শাখা। এটাকে বলা হয় কোলেটেরাল শাখা। এই কোলেটেরাল শাখা হলো আসলে পার্শ্ববর্তী নিউরনে অনেক সময় ক্যান্সার হতে পারে। এই এখানে ধরো আমাদের সুষমাকাণ্ড অনেক কিন্তু একজন একসাথে আছে, তো কখনো প্রয়োজন মনে করলে তারা এক নিউরন থেকে আরেক নিউরনে ইলেকট্রিক সিগন্যাল আদান প্রদান করে নিতে পারে, একটা নিউরনের বিরুদ্ধে আরেকটা নিউরনে যেতে পারে, এই কাজটা করতে পারে। হ্যাঁ, এটা সব সময় থাকে না, কিছু কিছু জায়গাতে এরকম দেখা যায় কোলেটেরাল শাখা থাকে। সমান্তরাল শাখা, সমান্তরাল মানে এটা যে বরাবর গেছে এটাও সে বরাবর গেছে, এই জন্য। আর এইখানে যে মাইলিন আবরণ তো বললাম যে এখানে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, সেই বিদ্যুৎ প্রবাহ যেন ছড়িয়ে না পড়ে, সোয়ান কোষের মধ্যেও না যায়, বা সোয়ান কোষ ভেদ করে আরো আমাদের গোটা শরীরে না যায়। যাদের
মির্গি রোগ আছে তাদের কিন্তু মায়োলিনের সমস্যাটা বেশি, তাদের অনেক জায়গায় মায়োলিনটা সেভাবে থাকে না, এই জন্য মাঝে মাঝে তার শরীরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। যখন ধরো কোনো উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহ যায় তখন দেখা যায় সেটা শরীরে ছড়িয়ে পড়ে, তখন সে ছটফট করে কাঁপতে থাকে, ওই যে বিদ্যুৎ প্রবাহের কারণে কাঁপতে থাকে, পড়ে যায়, ওর ব্রেন ঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, আমাদের এই রোগ নাই কেন, আমাদের এটা ঠিক করা যায় না, ঠিক করার কোনো না, এটা ঠিক করা সাময়িক ঔষধে শুধু হ্যাঁ সাময়িক ওষুধে এটাকে ইয়ে করা যায়। তো আমরা এরকম যেমন আমাদের এই মায়োলিনটা ভালোভাবে আছে। আচ্ছা, এখন কথা হলো কিছু কিছু জায়গায় কেন ওটা রাখা হয়নি, কিছু কিছু জায়গায় কেন রাখা হয়নি, মানে মায়োলিন আবরণ রাখা হয়নি কেন, বা সোয়ান কোষ ওটা ঢেকে রাখেনি কেন। সোয়ান কোষ তো আসলে গোটাটা মিলে ঢেকে রাখে এভাবে, এখানে তো বুঝছো না, এখানে তো ভালো বুঝছো তাই না, গোটাটা মিলে ঢেকে আছে না। আচ্ছা, এখন না থাকার কারণ হলো যে বিদ্যুৎ প্রবাহ লাফিয়ে লাফিয়ে যায়, গতিশীল করার জন্য এই জায়গাতে কিছু সোডিয়াম পটাশিয়াম থাকে। হ্যাঁ, সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন থাকে, সোডিয়াম আর পটাশিয়াম ফাঁকা জায়গাতে থাকে। তো এই ফাঁকা জায়গাতে থাকে, অনেক সময় এই ফাঁকা জায়গাতে এই বিদ্যুৎ প্রবাহটাকে গতিশীল করার জন্য একটা বাইরে বের হয়, একটা ঢুকে, ধরো সোডিয়াম আয়ন বাইরে বের হয়, পটাশিয়াম ঢুকে। এই আয়নগুলোর ট্রান্সফার হওয়ার কারণে দেখা যায় এখানে বিদ্যুৎ প্রবাহটা লাফিয়ে লাফিয়ে এখান থেকে লাফ দিয়ে এখানে, আবার এখান থেকে আবার এখানেও ধরো একই কাজ হয়, একে গতিশীল করে, মানে বিদ্যুৎ প্রবাহকে গতিশীল করার জন্য এই জায়গাতে তোমার মায়োলিন আবরণ বা এই সোয়ান কোষ থাকে না, যদি থাকে তাহলে এটাকে গতিশীল করা যাবে না। তো ওই গ্যাপটা এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ না, এই যে ফাঁকা, যেটাকে র্যানভিয়ারের পর্ব বলে, এটাকে এটা চিহ্নিত করা হয়নি, এটাকে বলা হয় কি, র্যানভিয়ার একজন বৈজ্ঞানিকের নাম তাই না, র্যানভিয়ার একজন, কিন্তু স্যার ওখানে তো হচ্ছে যে আবরণ নাই কোনো, তো সেক্ষেত্রে তো উদ্দীপনা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছড়িয়ে যেতে পারে না কেন, কারণ হলো এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন থাকে। হ্যাঁ, এই আয়নগুলাই কিন্তু ওই বিদ্যুৎ প্রবাহকে যাওয়ার সুযোগই দিচ্ছে না, তার আগেই এখানে আদান প্রদান করে হচ্ছে, মানে এখানে তোমার আয়নের আদান প্রদান ঘটছে, যার জন্য বিদ্যুৎ প্রবাহ বাইরে ছড়িয়ে যাওয়ার সুযোগ না পেয়ে লাফাই এখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসছে, আবার এখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসছে। ওই গ্যাপে এই পটাশিয়াম আয়ন সোডিয়াম আয়ন থাকে, এদের সবসময় একটা তরল জাতীয় উপাদান থাকে, তরলের মধ্যে মিশে থাকে, এখানে তরল উপাদান থাকে, তরলের মধ্যে মিশে থাকে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন। তো এই আয়ন তো সবসময় ওই বিদ্যুৎ প্রবাহকে একমুখী গতিশীল করছে, একমুখী গতিশীল করছে। এখন যদি শরীরকে সেভ করার জন্য এখানে যদি আবার গোটাটাই মায়োলিন থাকতো তাহলে গতিশীলটা কম হতো, বিদ্যুৎ প্রবাহ যে গতিশীল হবে, উদ্দীপনা যে গতিশীল হবে, এটার গতিটা কমে যেত, বুঝতে পেরেছো। মানে তখন কি হতো, আমাদের ধরো কানে একটা কথা শুনলাম তো ব্রেনে যেতে অনেক সময় লাগতো, ব্রেনে যেতে অনেক সময় লাগতো, কানে শুনে তুমি একটা কথা বললাম, ওই নেট ঘোরানো তো ঘুরছে ঘুরছে ঘুরছে, অনেক সময় অন্য মনস্কার যখন হয় তখনও কি এরকম সময় না, অন্য মানুষ আসলে ব্রেন তো তখন অন্য একটা কাজে ব্যস্ত, ওইটা আর কি, এটার জন্য না, ওই সবসময় পটাশিয়াম আয়ন তোমাকে সাহায্য করছে। হ্যাঁ, তবে ব্রেন একই সময়ে দুইটা দিকে আসলে ফোকাস করতে পারে না, একই সময় দুইটা দিকে। যেমন ধরো যে একটা ব্যাটসম্যান যতই ভালো হোক, একসাথে যদি দুইটা বলকে তার দিকে বোলিং করা হয় তো এবং বলা হয় দুটাকেই মারো, সে কিন্তু পারবে না। হ্যাঁ, কারণ ব্রেনের এই ক্ষমতা নাই, হ্যাঁ পারতে পারবে না। হ্যাঁ, যে তোমার হচ্ছে যে এরকম আর কি ছিল, যে মনে আছে যে তোমার হলো মুরালীধরনের খেলা দেখতাম এক সময়, মুরালীধরন, তাই না, ওর নামও যেমন, হ্যাঁ মুরালীধরন, মানে বল মুড়ায় মুড়ায় বল করতো, নামটার সাথে হ্যাঁ কেমন করে যেন সব আঙ্গুল ধরে করতো। তো ওই যে মাস্টারই ছিল, ও হলো স্পিন খুব ভালো খেলতে পারতো, মানে স্পিন বলে খালি 6 মারতো, পেসের থেকে স্পিন খুব ভালো খেলতো। তো এখন শ্রীলঙ্কার সাথে খেলার সময় ওরকম, এখন মনে করো যে মুরালীধরন ওকে বল করছে, তো ও 6টা বলের মধ্যে একটা মারতে পারেনি। তো এখন হলো, তখন হচ্ছে আপনি স্পিন এত ভালো খেলেন, তা আপনি হচ্ছে যে মারতে না পারার কারণ কি? তো হচ্ছে যে কি জানি, মুরালীধরন যখন আমার বল করছিল তখন আমার মনে হচ্ছিল একসাথে 8টা বল আমার দিকে ছুড়ে আসছে, পারছি না, মানে ওর বলার বুঝতে পারছে না ব্যাপারটা, এরকম একসাথে 8 জন বলার বল করছে তাই মনে হচ্ছে আর কি, 8টা বল ছুড়ে আসছে এরকম। তো যাই হোক, তো আমরা যে কথাবার্তা শুনি তাৎক্ষণিক শুনতে পাই না, এই তাৎক্ষণিক শোনার ব্যাপারটাও কিন্তু এটা, যে এই পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম আয়নের আদান প্রদান হয় এবং এটাকে একমুখী করতে সাহায্য করে
ছড়িয়ে পড়া রোধ করে। কিন্তু এই সব জায়গায় সব জায়গায় যদি মাইলিন না থাকতো তাহলে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। একটা গ্যাপ থাকলে তোমার, যেমন ধরো কথার কথা, তুমি দৌড়াচ্ছ, নিচে বিশাল গ্যাপ, তো ওই গ্যাপে তুমি পড়বা না, কারণ তোমার ফোর্স আছে। ফোর্সের কারণে কি হবে, তুমি তখন দেখছো গ্যাপ আছে, তখন তুমি লাভ দিবা গতির কারণে, তাই কিনা? তো তখন তো তোমার একটা এক্সট্রা শক্তি ব্যবহার করছো, তখন তুমি ওই ওই যে ছোট গ্যাপ, একটু গ্যাপ থাকলেও তোমার কোনো ব্যাপার না, ওটা তুমি লাফিয়ে চলে যাবা। তো এরকম হয়, এই জায়গাটা সে লাফিয়ে চলে যায়, বেশি দূরত্ব। বেশি তো দূরত্ব না, অল্প দূরত্ব, তো এটা লাফিয়ে চলে যায়, এই জন্য এই গ্যাপটা থাকে। এটা গ্যাপ থাকার মেন কারণ, বুঝতে পেরেছো? আর আমরা যে নিউরোগ্লিয়া আলোচনা করি, নিউরোগ্লিয়া আসলে এই নিউরনের আশপাশে যে কোষগুলো থাকে, এই কোষগুলো কিন্তু একে প্রয়োজন মতো বিভিন্ন হেল্প করে, সাহায্য করে। যেমন চর্বি প্রোটিনের উপাদান দিয়ে হেল্প করলো, এই কাজগুলো করলো, এবং এই কোষটা মাইলিন তৈরি করেছে বলে নিউরোগ্লিয়া কিন্তু আমাদের শরীরের মধ্যে কারেন্ট ছড়িয়ে পড়া থেকেও বাধা দিল। সব জায়গায় তো আর সোডিয়াম পটাশিয়াম ওই কাজটা করতে পারবে না, তো কিছু কিছু জায়গায় ওই সোডিয়াম পটাশিয়াম কাজ করে এটাকে গতিশীল করার জন্য, বুঝতে পেরেছো কি? তো তাহলে নিউরন নিয়ে আমরা মূল কথা কি, কোষ দেহ, যেহেতু এটা কোষ দেহ, তাহলে কোষে নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া তো বেশি থাকবে, আমরা আগেই পড়লাম, তাই না? এবং রাইবোজোমও বেশি থাকবে, এবং এই কোষে জিন আছে যেহেতু, তাহলে রাইবোজোম এরা বিভিন্ন এনজাইম তৈরি করবে। আর এর আশপাশে যে শাখা প্রশাখা আছে, এটা মানেই হলো ডেন্ড্রাইট, মানেই হলো ট্রি বা গাছ, এরা গাছের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এরকম নাম হয়েছে। আর নিচের দিক থেকে যে কোষঝিল্লি যখন নিচের দিকে অভিক্ষিপ্ত হয়, তখন এর নাম হয় একজন। তাহলে একজনের মধ্যে আমরা তিনটা জিনিস দেখতে পেলাম। একজনের আশপাশে জুড়ে কি আছে, এই যে সোহান কোষ, আর সোহান কোষ নিঃসৃত করে চর্বি প্রোটিনের একটা আস্তরণ, যেটাকে বলে মায়োলিন, কারণ মায়ো মানে মাঝে থাকা, লিন বলতে প্রোটিন জাতীয় উপাদান, যেহেতু এই চর্বির সাথে প্রোটিনও থাকে, তাই এরকম নাম হয়েছে মায়োলিন। মায়ো মানে কি, মাঝে, মায়ো মানে মাঝে, তাই না? ওই যে একটা মানে বাইরে, অ্যান্ডো মানে ভিতরে, মায়ো মানে মাঝে না, তা মাঝে থাকে, তাই এরকম নাম হয়েছে। হ্যাঁ, তাহলে নিচের দিকে এসে টেলোডেন্ড্রন কেন হলো? টেল মানে লেজ, লেজের দিকে এসে যখন এরা দুই ভাগে আলাদা হয়ে যায়, তখন এটাকে বলা হয় যে টেল থেকে লেজ, আর ডেন্ড্রন মানে শাখা প্রশাখা, দুইটা দুই পারে চলে গেছে। এর সাথে তো তোমরা জানো যে এর সাথে আরেকটা নিউরন, যেটা আবার ডেন্ড্রাইট, এর সাথে লেগে থাকে না, তবে 20 ন্যানোমিটার দূরত্ব থাকে, তাই না? এটাকে সিনাপটিক নোব বলা হয়। এই নোবের মধ্যে এটা একটা ভেসিকলের মতো, এর মধ্যেই ওই স্নায়ুদ্দীপনাগুলো, এটা আমরা পড়বো কিভাবে ট্রান্সফার হয় এক নিউরন থেকে আরেক নিউরনের মধ্যে, এটা আমরা পরে পড়বো। আজকে তো আবার সময় শেষ হয়ে গেল নিউরন পড়তে, বাসায় একটু নিউরনটা পড়ে ফেলো। আমার মনে হয় নিউরন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এই কঠিন লাগলো?